ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। দ্য রুথলেস ডিজায়ার, শ্রাবণী ইয়াসমিন, পর্ব ৮। রাইলি ম্যানোরের অভিজাত্য ঘেরা ড্রয়িং রুমে এক শ্মশান নীরবতা। নোভা মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে, আর তার সামনে ভ্যানিশা দাঁড়িয়ে আছে জ্বলন্ত অগ্নিশিখার মতো। এইডেন জায়দাদের নোভাকে সবার সামনে তুলে নিয়ে গেছে। এই খবরটি লন্ডনের উচ্চবিত্ত সমাজে আগুনের ফুলকির মতো ছড়িয়ে পড়েছে। ভ্যানিসার কাছে এটি কেবল একটি সংবাদ নয়, এটি রাইলি পরিবারের সম্মানে এক বিরাট কুঠারাঘাত। হঠাৎ কোনো কথা না বলেই ভ্যানিসা বাতাসের বেগে নিজের হাত চালিয়ে নোভার ফর্সাকালে সজোরে চর বসিয়ে দিলেন। চরের তীব্রতায় নোভার টাল সামলাতে না পেরে ছিটকে দূরে গিয়ে পড়ল। ঘরের প্রতিটা কোণ যেন সেই চরের শব্দের প্রতিধ্বনিতে কেঁপে উঠল। উপস্থিত সকলে এই আকস্মিক নিষ্ঠুরতায় স্তব্ধ। ন্যান্সি রাইলিও নিজের মেয়ের ওপর এমন উগ্রতায় ভীষণভাবে অবাক ও মর্মাহত হলেন। নোভার ঠোঁটের কোণে ফেটে গিয়ে রক্ত জমতে শুরু করেছে, কিন্তু সে টুশব্দটিও করল না। ন্যান্সি রাইলি এবার গর্জে উঠলেন। তিনি তার হুইলচেয়ারটি ভ্যানিসার সামনে এনে অত্যন্ত রেগে ধমক দিয়ে বললেন, ভ্যানিসা, তোমার সাহস তো কম নয়, বেশি বার বেড়েছ তুমি। মনে রেখো, তোমার এই বিষাক্ত স্বভাবের জন্যই তোমার স্বামীর ঘরে জায়গা হয়নি। আজ বাপের বাড়িতে পড়ে আছো। ভ্যানিসা রক্তচক্ষু নিয়ে তার মায়ের দিকে তাকালেন। রাগে তার সর্বাঙ্গ কাঁপছে। তিনি চমৎকার করে চিৎকার করে উঠলেন, মা, আজ আপনি আমাকে এত বড় কথা শোনালেন, তাও এই সামান্য মেয়ের জন্য, যে কিনা আজ রাইলি পরিবারের এত বছরের ধরে রাখা মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে এসেছে। সকলের সামনে ওকে স্বয়ং ভাইপার বস তুলে নিয়ে গিয়েছিল। আপনার কি মনে হয় মা, সে কি এমনি এমনি ওকে ছেড়ে দিয়েছে? ওই যে 30 মিনিট ওকে আলাদা করে রেখে দিয়েছিল, তখন কিছুই করেনি মনে করেন? আর এই মেয়ে এসেছে স্রেফ আপনার জায়গা সম্পত্তির লোভে, আর আপনি কিনা ওকে মাথায় তুলছেন। ন্যান্সি রাইলি এক মুহূর্ত দেরি না করে ধীর কণ্ঠে উত্তর দিলেন, জায়গা সম্পত্তির লোভ নোভার নেই ভ্যানিসা, ওটা তোমার আছে। সেই লোভেই তুমি বাপের বাড়িতে পড়ে আছো। আমি কি কিছু বুঝি না ভেবেছ? তবে শুনে রাখো, এই সম্পত্তি তোমার কপালে জুটবে না, সেই চিন্তা তুমি ভুলেও করো না। ভ্যানিসা বিস্ময়ে চোখ বড় বড় করে বললেন, মা, আমি আপনার বড় সন্তান, আর আপনি আমাকে সম্পত্তি দেবেন না? না, দেব না তোমায়। ন্যান্সি রাইলি অবিচল কণ্ঠে বললেন, তুমি তোমার প্রাপ্যটুকু বাদে 1 ইঞ্চি পরিমাণ জায়গাও বেশি পাবে না। আমি সেই ব্যবস্থা করে ফেলেছি। মানুষ চিনতে আমি অত্যন্ত ভুল করি না ভ্যানিসা। এই বলেই তিনি নোভার হাত ধরে নিজের সাথে ভেতরে নিয়ে গেলেন। ভ্যানিসা সেখানে একা দাঁড়িয়ে রইলেন। রাগে দাঁতের দাঁত কটমট করছে। তিনি বিড়বিড় করছেন, আমার অধিকারে কেউ নাক গলাবে আর আমি তাকে ছেড়ে দিব? অসম্ভব। সেটা যেই হোক না কেন, হোক সে আমার জন্মদাত্রী মা, তাতে আমার কিচ্ছু যায় আসে না। 3 দিনে সেই অদ্ভুত চুক্তির প্রথম দিনটা আজ অতিবাহিত হচ্ছে। গতকালের সেই বিভীষিকাময় অভিজ্ঞতার পর নোভা এক প্রকার নিজেকে ঘরবন্দি করে ফেলেছে। তার সমস্ত জগৎ এখন এই 4 দেয়ালের মাঝে সীমাবদ্ধ। সে একা একা বসে সময়ের হিসাব করছে। আজকের দিনটা কোনো মতে পার করতে পারলেই হাতে থাকে আর মাত্র 2টো দিন। গতকাল ভ্যানিসার সেই নির্মম চর আর অপমানের পর এই রুম থেকে বেরোনোর সাহস বা ইচ্ছা কোনোটাই পায়নি। ভ্যানিসার মুখোমুখি হওয়া মানেই নতুন কোনো অশান্তি। নোভা অবশ্য শারীরিক প্রহারে অভ্যস্ত। শৈশবে সৎ মায়ের হাতে তার জীবনটা এভাবেই কেটেছে। তবে ভ্যানিসার চোখের সেই তীব্র ঘৃণা যেন সৎ মায়ের চেয়েও অনেক বেশি বিষাক্ত। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দে নোভার চিন্তার সুতো ছিঁড়ে গেল। সে দরজা খুলতেই দেখল রাইলি ম্যানরের একজন পরিচারিকা দাঁড়িয়ে আছে। সে বিনয়ের সাথে মাথা নিচু করে বলল, ম্যাডাম, আপনার নামে একটা চিঠি এসেছে। লেটার বক্সে রাখা আছে সেটি। আপনি বললে আমি নিয়ে আসব। নোভার কপালে শুষ্ক চিন্তার ভাঁজ পড়ল। এই শহরে তার পা রাখার বড়জোর 1 সপ্তাহ হবে। এখানে তার পরিচিত এমন কে থাকতে পারে যে তাকে চিঠি লিখবে?
মনে একরাশ কৌতূহল আর সংশয় নিয়ে সে ধীর কণ্ঠে বলল, না থাক, আমি নিজেই গিয়ে দেখে আসছি, তুমি আসতে পারো। পরিচারিকা চলে যাওয়ার পর নোভা ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। দরজার কাছে পৌঁছতেই লিলির সাথে তার সরাসরি দেখা হয়ে গেল। লিলিকে দেখেই নোভার মনটা তিক্ততায় ভরে উঠল। গতকাল যদি লিলি তাকে জোর করে ওই ঘোড়াদৌড় প্রতিযোগিতায় না নিয়ে যেত, তবে আজ তাকে এত অপদস্থ হতেই হতো না। তার উপর লিলির সেই মিথ্যা বয়ান, সে নাকি নিজ ইচ্ছায় সেখানে যাওয়ার বায়না করেছিল। এই অন্যায় অপবাদ নোভা মেনে নিতে পারছে না। তার অভিমান আজ পাহাড় সমান। লিলি নোভাকে দেখে এক মুহূর্তের জন্য থমকে গেল, চোখ মুখ কিছুটা ঘাবড়ে যাওয়ার ছাপ। কিন্তু মুহূর্তেই সে নিজেকে সামলে নিয়ে একরাশ তাচ্ছিল্যে ঝরিয়ে দ্রুত পাশ কাটিয়ে চলে গেল। নোভা সেদিকে ভ্রুক্ষেপ না করে বাইরে গেটের কাছে থাকা লাটার বক্সের কাছে গেল। কিন্তু বক্সটা খুলতেই সে চরম অবাক হলো। বক্সটি একদম শূন্য। কোনো চিঠি তো দূরে থাক, এক টুকরো কাগজও নেই সেখানে। নোভা বিভ্রান্ত হয়ে আবার সেই পরিচারিকাকে খুঁজে বের করলো। অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তুমি যে বললে আমার নামে চিঠি এসেছে, কিন্তু বক্স তো খালি, কোনো চিঠি নেই সেখানে। পরিচারিকা নোভার কথা শুনে অদ্ভুতভাবে ঘাবড়ে গেল। সে তোতলাতে তোতলাতে আর চোখে দোতলার বারান্দার দিকে তাকালো। নোভা তার দৃষ্টি অনুসরণ করে উপরে তাকাতে দেখলো লিলি সেখানে দাঁড়িয়ে নিচের দৃশ্যটি দেখছে। নোভার সাথে চোখাচোখি হতেই লিলি অবজ্ঞার সাথে মুখ ঘুরিয়ে ভেতরে চলে গেল। পরিচারিকা এবার আরও বেশি অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে বলল, এ মানে ম্যাডাম, আসলে চিঠিটা মনে হয় লিলি ম্যাডামের নামেই ছিল। আমি হয়তো নামটা দেখতে ভুল করে ফেলেছি। আর আর নোভা ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে রইল। পরিচারিকার অস্থিরতা আর কথা বলার ধরন স্পষ্ট বলে দিচ্ছে কিছু সে লুকাচ্ছে। নোভা তাকে জেরা করতে চাইলেও পরিচারিকা হঠাৎ বলে উঠল, ম্যাডাম, ভ্যানিসা ম্যাডাম আমাকে একটা জরুরি কাজের কথা বলেছিলেন, আমি বরং এখন আসি। কথাটা শেষ করে পরিচারিকা এক প্রকার দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। নোভা একা বিধ্বস্ত করিডরে দাঁড়িয়ে রইল। তার মাথার উপর দিয়ে গেল যেন সব কিছু। দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতা থেকে আরও 2টো দিন ঝরে পড়ল। নোভা খুব সজাগভাবে তার মুক্তির হিসাব করছে। আজ ছিল তার কলেজের প্রথম দিন, কিন্তু চার দেয়ালের নিরাপদ আশ্রয় ছেড়ে বেরোনোর সাহস সে সঞ্চয় করতে পারেনি। মনের গহীনে কেবলই একটা আতঙ্ক, যদি সে মনস্টারের মুখোমুখি হয়ে যায় তখন। নোভার মাঝে মাঝে মনে হয় সে লোকটাকে চাইলে তার দুহাতে তালুতে নোভাকে অনায়াসে পিষে ফেলতে পারবে। তার দীর্ঘদেহী অবয়বের সামনে দাঁড়ালে নোভার নিজেকে অতি ক্ষুদ্র এক পিপীলিকার ন্যায় মনে হয়, যেন তার মতো তিনজন মেয়েকে একটা লোক হাতের শূন্যে তুলে নিতে পারবে। ভয়ের আড়ালে এক অদ্ভুত দহন নোভাকে অস্থির করে তোলে। লোকটা নৃশংস হতে পারে, কিন্তু সে ভীষণ পরিমাণে হ্যান্ডসাম, এক কথায় মারাত্মক। লোকটা যখন তার সিগারেট পুড়ে যাওয়া বেগুনি বর্ণের ঠোঁটজোড়া বাঁকিয়ে হাসে, তখন যেন পৃথিবীর সমস্ত সৌন্দর্য এক নিমিষে ম্লান হয়ে যায়। তার ভ্রুর ওপরে সেই কাটা দাগটা যেন কোনো এক অশুভ আকর্ষণে তার পৌরুষটাকে আরও বাড়িয়ে দিয়েছে। নোভা চোখ বুঝতেই অনুভব করতে পারে সেই দিনটার সেই নেশালো ঘ্রাণ, আনারস আর দামি পোড়া কাঠের এক রহস্যময় স্মোকি স্মেল। ঘ্রাণটা ভীষণ কোমল ছিল, কিন্তু নাসিকার প্রবেশ করা মাত্রই তা মস্তিষ্কের মাতাল করে ফেলার জন্য যথেষ্ট ছিল। ভাবনায় আসতেই নোভা লজ্জায় চোখ বন্ধ করে ফেলে, পরক্ষণে আবার ধরফর করে চোখ মেলে তাকায়। নিজের ওপরই একরাশ বিরক্ত আর ঘৃণা জাগে তার। ছি, এমন এক পৈশাচিক মানুষের প্রতি তার ভালো লাগা কাজ করছে, এটা ভীষণ লজ্জাজনক। সে মাথা নাড়ি ঝাঁকিয়ে সেই মোহগ্রস্ত চিন্তাগুলো ঝেড়ে ফেলে নিজের কাজে মন দেওয়ার আপ্রাণ চেষ্টা করতে থাকে। সকাল গড়িয়ে দুপুর। রাইলি ম্যানরের স্টাডি রুমের দরজা ভেতর থেকে ভালো করে লক করে বসেছেন লিলি। তার সামনে টেবিলের ওপর রাখা একটি ধবধবে সাদা খাম। নিচে যখনই সে শুনেছিল নোভার নামে চিঠি এসেছে, তখনই এক তীব্র কৌতূহল তাকে গ্রাস করেছিল। সুযোগ বুঝে সে চিঠিটা সরিয়ে নিয়েছে। খামের ওপর চোখ বোলাতেই সে অবাক হয়ে লক্ষ্য করলো চিঠিটা এসেছে সুদূর বাংলাদেশ থেকে।
এই ডিজিটাল যুগেও কেউ কাউকে চিঠি লিখে ভাবতেই তার কাছে ভীষণ অদ্ভুত ঠেকলো। সে জানতো নোভার আপন বলতে কেউ নেই, তবে এই সুদূর দেশে থেকে কে তাকে চিঠি পাঠালো? লিলি খামটা খুলে ভেতর থেকে সযত্নে ভাঁজ করা কাগজটি বের করলো। সে চিঠিটা পাঠিয়েছে তার সে মানুষটা যে ভীষণ শৌখিন তা চিঠির কাগজ আর পাঠানোর ধরন দেখে বোঝা যাচ্ছে। কিন্তু বড় সমস্যা হলো চিঠিটা বাংলায় লেখা। লিলি বাংলা পড়তে পারে না। শেষমেশ প্রযুক্তির সাহায্য নিল সে। চিঠিটার ছবি তুলে অনুবাদ করে পড়তে শুরু করলো। আমার পরি, কেমন আছো? ভীষণ ভালো আছো তাই না? চলে গেলে তুমি, একবার বলে যেতে কি পারতে না? তোমাকে নিয়ে আমার হাজার অভিযোগ জমে আছে, কিন্তু এ দেখো, লিখতে বসে এখন আর অভিযোগগুলো মনে পড়ছে না। কি এমন অসুখ ধরিয়ে দিয়ে গেলে আমার, যে আমি একজন ডাক্তার হয়েও এর চিকিৎসা করতে পারছি না? হৃদয়ে হৃদয়ে তো হাজার সংকট, তার মাঝে তুমি এক রঙিন মরীচিকা, যাকে ছুতে গেলে আমার অস্তিত্বটুকুই সংকটে পড়ে যায়। রোজ কত মানুষের হৃদস্পন্দন মাপি, কত জটিল রোগের প্রেসক্রিপশন লিখি, অথচ নিজের বুকের বাম পাশে যে ধীর লয়ের ভাঙন চলছে তা কেন অ্যানাটমি আমার জানা নেই। আমি তো কেবল শরীরের কাটাছেঁড়া বুঝি। মনের গহীনে তোমার দেওয়া সেই দীর্ঘস্থায়ী ক্ষতের অস্ত্রোপচার কোনো সার্জন করবে বলো তো? বলতে বলতে কথা বাড়িয়ে ফেললাম। তোমাকে দেখার এক তীব্র তৃষ্ণায় আমি কাতর হয়ে পড়েছি। বিশ্বাস করো, একটাবার তোমাকে দেখার জন্য কতটা পড়েছি আমি। দ্রুতই দেখা হবে আমাদের, প্রস্তুত থেকে পড়ি। এইবার আর তোমার হাতছাড়া করছি না আমি। ইতি নাহিয়ান সুলতান। স্পন্দন। লিলি পুরো চিঠিটা একদমে পড়ে দীর্ঘশ্বাস ফেলল। লেখাটার ধরন ভীষণ আবেগপ্রবণ আর সুন্দর। লিলি আবারও পড়ল চিঠিটা। সে লক্ষ্য করলো চিঠিটা নোভার উদ্দেশ্যে লেখা হলেও তার কেন জানি নিজের হৃদয়ে এক চিনচিনে ভালো লাগা অনুভব করছে। লিলি মনে মনে নিজেকে প্রশ্ন করল, সে কেন অন্য কারোর প্রেমপত্র পড়ে এত আবেগী হয়ে পড়েছে? পরক্ষণে লিলির মনে নোভার প্রতি এক বিষাক্ত হিংসা জন্ম নিল। একটা অনাথ মেয়ে, যার জীবনে কিছুই নেই, অথচ যার জন্য পৃথিবীর ও প্রান্ত থেকে কেউ একজন এত নিঃস্বার্থভাবে ভালোবেসে বুকে চেপে বসে আছে। সেই অজানা ডাক্তার নাহিয়ান সুলতানকে দেখার জন্য লিলির মনে এখন এক তীব্র আকাঙ্ক্ষা তৈরি হলো। কে এই পুরুষ, যার শব্দগুলো এত মায়াবী? দুদিন কেটে গিয়েছে আজ সেই বহু প্রতীক্ষিত এবং আশঙ্কাজনক তৃতীয় দিন। নোভার বুকের ভেতরটা এক অস্থির দোলাচলে দুলছে। সে মনে মনে কেবল একটাই প্রার্থনা করছে, আজকের এই সূর্যটা যেন কোনো মতে ডুবে যায়। আজকের দিনটা পার হতে পারলে সে এই আদিম মনস্টারের মরণ ফাঁদ থেকে বেঁচে যাবে। কিন্তু ভাগ্যের লিখন বোধহয় অন্য কোনো পৈশাচিক চিত্রনাট্য সাজিয়ে রেখেছিল। সকাল সকাল ন্যান্সি রাইলিও এসে হাজির হলেন। নোভার কোনো গুজোর আপত্তি আজ ধাপে টিকল না। গতকাল প্রথম ক্লাসে না যাওয়ার কলেজ থেকে কড়া নোটিশ এসেছে। ন্যান্সি রাইলির ধারণা নোভা বড্ড বেশি অন্তর্মুখী, তাই মানুষের সাথে মিশতে পারবে না বলে বাহানা দিচ্ছে। এত প্রকার জোর করেই তিনি নোভাকে প্রস্তুত করে বাড়ি থেকে বের করে দিলেন। গাড়িতে বসে নোভা অবিরত নখ খুঁড়ছে। মনের এক কোণে তীব্র আতঙ্ক, যদি আজ দেখা হয়ে যায়। পরক্ষণেই নিজেকে সান্ত্বনা দিল, না, ওই লোকটা কেনই বা কলেজে আসতে যাবে? কোনো যৌক্তিক কারণ তো নেই। কলেজের ছাত্রছাত্রীদের ভিড়ের মাঝে নোভার খুব হাসপাস লাগছিল। সে দ্রুত নিজের ক্লাসরুম খুঁজে নিয়ে এক কোণায় নির্জন এক সিটে গিয়ে বসে পড়ল। ক্লাসে শিক্ষক এলেন। দীর্ঘদেহী সেই শিক্ষক নোভাকে বারবার লক্ষ্য করছিলেন। শত শত ছাত্রছাত্রীর মাঝেও নোভার মায়াবী চেহারার বিশেষত্ব যেন তার চোখ এড়িয়ে যাচ্ছিল না। ক্লাস করানোর ফাঁকে ফাঁকে তার দৃষ্টি বারবার নোভার দিকেই নিবদ্ধ হচ্ছিল। নোভা অবশ্য বিষয়টাকে খুব একটা গুরুত্ব দিল না। ঠিক সেই মুহূর্তে ক্লাসের বাইরে এক আকস্মিক শোরগোল শোনা গেল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সেই হইচই কয়েক সেকেন্ডের মধ্যেই এক থমথমে নিস্তব্ধতায় রূপ নিল। সেই নিস্তব্ধতা ভেঙে ঠাস করে দরজা খোলার প্রচণ্ড শব্দে ক্লাসের সবাই চমকে তাকালো। দরজার সামনে জমদূতের মতো দাঁড়িয়ে আছে স্বয়ং এইডেন জায়দাদ। বাঁ হাতে সে একটি ভ্যাপ মেশিন ঠোঁটে চেপে ধরে রেখেছে।
গভীর এক টান দিয়ে সে নাক মুখ দিয়ে ঘন ধোঁয়ার কুণ্ডলী বাতাসে ছড়িয়ে দিচ্ছে। তার ডান হাতের কবজি থেকে কনুই পর্যন্ত পেঁচিয়ে রাখা এক বিশাল ড্রাগন ট্যাটু, যার গায়ে জায়গায় জায়গায় রক্তের মতো লাল চেরি ফুল ফুটে আছে। তার পেছনে বন্দুক হাতে একদল কালো পোশাকধারী দেহরক্ষী, যেন সাক্ষাৎ নরকের সেনাবাহিনী। ধোঁয়ার আড়ালে এইডেনের চেহারা কয়েক মুহূর্তের জন্য অস্পষ্ট হয়ে গেল। ক্লাসের শিক্ষক রেগে গিয়ে গর্জে উঠলেন, কে রে তুই? এটা ক্লাসরুম, চোখে দেখিস না? এইডেন অদ্ভুত এক ছন্দময় ভঙ্গিতে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে শিক্ষকের দিকে এগিয়ে গেল। ধীর স্থির কণ্ঠে বলতে থাকলো, হুম হুম হুম, আমি চোখে দেখি, সব পরিষ্কার দেখি। কে কখন কোথায় কিভাবে তাকাচ্ছে সবই আমি দেখি, কিন্তু কথাটা শেষ না করতেই সে হাতের ভ্যাপ মেশিনটা পেছনে ছুঁড়ে মারল। পরক্ষণেই ক্যানাইনের ভাঁজ থেকে বিদ্যুৎ বেগে ছুটে গেল ধারালো ছুরির মতো কোনো এক, সুযোগ না দিয়ে শিক্ষকের চোখের ভিতর সজোরে গেঁথে দিল। বীভৎস যন্ত্রণায় লোকটা চিৎকার করে ওঠে। এইডেনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কিন্তু আজ থেকে তুই আর দেখতে পারবি না। চোখটাকে একটু সামনে রাখলে আজ হয়তো তোর চোখ দুটো অক্ষত থাকতো। গোটা ক্লাসরুমে হুলস্থুল পড়ে গেল। সবাই দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটোছুটি করে বেরিয়ে যেতে লাগলো। নোভাও এই সুযোগে পালাতে চাইল, কিন্তু এইডে তার ঝটকায় পা দিয়ে নোভার পথ রোধ করে তাকে ছিটে আটকে ফেলল। ঠোঁট উল্টে বিদ্রুপের এক চুনমন ছুড়ে দিয়ে সে বলল, আবার আবার পালাচ্ছিস কেন সানশাইন? ইয়োর মনস্টার ইজ হিয়ার বেবি। নোভার শরীর ভয়ে হিম হয়ে এলো। এই লোকটা কি মানুষ নাকি স্বয়ং মৃত্যুর সম্রাট? একটু কি হাত কাঁপে না এভাবে মানুষে মারার সময়? কোনো দোষে এই বীভৎস শাস্তি পেল লোকটা? নোভার গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না। এডেন জায়দাদকে আজ তার কাছে জগতের নিষ্ঠুরতম শাসক বলে মনে হচ্ছে। এখন সে বুঝতে পারছে কেন লোকে তাকে কিং অফ ডেথ বলে ডাকে। এইডেন শান্তভাবে তার গার্ডদের ইশারায় সবাইকে রুম থেকে বের করে দিল। এরপর নোভার দিকে এক স্ট্যাম্প পেপার এগিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, সাইন করো এখানে। নোভা কাঁপা কাঁপা গলার স্বর বলল, কিসের কাগজ এটা? চুক্তিপত্র। এইডেন স্থির দৃষ্টিতে বলল, এখানে লেখা আছে আমি যতদিন চাইবো ততদিন আমি ব্যতীত তোমার ওপর আর কারো কোনো অধিকার থাকবে না, এমনকি তোমার নিজেরও না। আমি যা বলবো তাই মানতে বাধ্য তুমি। আমি যদি বলি নিঃশ্বাস নেবে না, তবে তুমি মুহূর্তেই নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দেবে। গট ইট? নোভার বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছে গেল। এমন পাশবিক চুক্তি কি আদৌ হয়? সে কিছুটা সাহস জুগিয়ে তেজ দেখিয়ে বলল, করব না আমি সাইন। কে আপনি যে আপনার কথা আমায় মানতে হবে? এইডেন এক পৈশাচিক হাসি দিল। নোভার চোখের মণির দিকে তাকিয়ে রাগী স্বরে বলল, আই এম নট রিপিটিং দিস এগেইন মাই লিটল র্যাবিট, জাস্ট সাইন হেয়ার। নোভা বুঝতে পারল এখানে যুক্তি চলে না। সাইন না করলে হয়তো তার পরিণতি এই শিক্ষকের চেয়েও ভয়াবহ হবে। সে মনে মনে ভাবল, সাইন করে দিয়ে কোনো মতে এখান থেকে বেরিয়ে যেতে পারলে সে আর কোনোদিনও সূর্যের মুখ দেখবে না। নোভা কাঁপা হাতে এখনো স্বাক্ষর করে দিল। এইডেন বাঁকা হাসে কাগজটাকে নিয়ে গার্ডের হাতে দিয়ে বাইরে পাঠিয়ে দিল। নোভা এবার ভয়ে ভয়ে বলল, এবার আমি যাই। এডেন উত্তর দিল না। সে তীব্র তৃষ্ণার্ত চোখে নোভার ঠোঁটের দিকে তাকিয়ে রইল দীর্ঘক্ষণ। অতঃপর হঠাৎ নিচু স্বরে বলল, বেগ মি টু কিস ইউ। নোভা হকচকিয়ে গেল। আতঙ্কে মাথা দুপাশে নাড়িয়ে বলল, নো নেভার, কোনোদিনও না। এডেন সামান্য হেসে মাথা ঝুঁকিয়ে নিল। সে জানতো নোভা এমনই বলবে। সে বিড়বিড়িয়ে বলল, ও রিয়েলি সুইটহার্ট। পরক্ষণে ঘাড়ের পেছনে থেকে একটি ছোট ছুরি বের করে সে নোভার গলায় চেপে ধরল। ধারালো ফলার স্পর্শে নোভার গলার ফর্সা চামড়া মুহূর্তেই ছিঁড়ে গেল। নোভা যন্ত্রণায় চোখ বন্ধ করে ফেলল। তার গাল বেয়ে টপাটপ করে অশ্রু ঝরতে লাগলো। হেইডেন আবারও হিসিয়ে বলল, বেগ মি টু কিস ইউ। নোভা নিরুপায় হয়ে কিছুক্ষণ স্তব্ধ থেকে বলল, কিস মি। এভাবে না, বলো প্লিজ। এইডেন সংশোধন করে দিল। নোভা এক ঢোক গেল।
তার চোখ বেয়ে এখন জলের ধারা বইছে। সে আর্তনাদ মিশ্রিত কণ্ঠে বলল, প্লিজ কিস মি। এইডেন এতেও স্পষ্ট সন্তুষ্ট হলো না। সে ছুরিটা আরেকটু গলার গভীরে দাবিয়ে দিয়ে বলল, নট লাইক দ্যাট বেবি, কল মি বাই মাই নেম এইডেন। নোভা তখনও চোখ বুজেছিল। গলার চামড়া দিয়ে গরম রক্ত চুইয়ে পড়ছে। সে ধীরে ধীরে চোখের পাতা খুলে এইডেনের সেই বিচিত্রময় রহস্যময় চোখের দিকে তাকালো। কাপা কাপা ঠোঁটে চেপে বলল, প্লিজ কিস মি এইডেন। এইডেন এক বিশ্বজয়ী হাসি আসলো। এরপর সামান্য বাঁকা হেসে বলল, দ্যাটস মাই গুড গার্ল। নোভার গলা থেকে ছুরিটা সরিয়ে নিল সে। তারপর নিজের আঙুল দিয়ে নোভার গলা থেকে চুইয়ে পড়া তাজা রক্তটুকু মুছে নিল। সেই রক্তমাখা আঙুলটি নিজের ঠোঁটের মাঝে পুরে নিয়ে সে নোভার দিকে এক আদিম ও নিশাতুর দৃষ্টিতে তাকিয়ে রইল। চলবে। দ্য রুথলেস ডিজায়ার অ্যালার্ট। শুরুর অংশে রোমান্টিক পড়তে না চাইলে স্কিপ পড়ুন। শ্রাবণী ইয়াসমিন পর্ব 9। এডিন চাই তাদের নোভার ঠোঁটের খুব কাছে এসে থমকে গেল। এক অদ্ভুত পৈশাচিক খেলায় মেতেছে সে। নোভার থরথর করে কাঁপতে থাকা শরীরটার দিকে তাকিয়ে তার চোখে মুখে এক ধরনের আদিম তৃপ্তি খেলে গেল। হঠাৎ কোনো কথা না বলে সে নোভার সরু কোমর দুই হাতে মুষ্টিতে চেপে ধরল এবং এক হ্যাচকা টানে তাকে শূন্যে তুলে নিয়ে ক্লাসের শক্ত কাঠের বেঞ্চের ওপর বসিয়ে দিল। নোভা যেন জ্যান্ত কোনো পাথর, নড়াচড়া করার ন্যূনতম শক্তিও সে হারিয়ে ফেলেছে। তার বুকের ভেতরটা দুরুম দুরুম করে দুমড়ে মুচড়ে কান্না আসছে। এক দলা আর্তনাদ কণ্ঠনালীতে বিঁধে আছে যন্ত্রণার মতো। কিন্তু এই পাষাণ হৃদয়ের মানুষের সামনে সে টু শব্দটিও করারও সাহস পাচ্ছে না। এইডেন অতি ধীরালয়ে নোভার ঘাড়ের ওপর ছড়িয়ে থাকা অবিন্যস্ত স্বর্ণাভ সোনা রেশমি চুলগুলোর একপাশে সরিয়ে দিল। তার তপ্ত নিঃশ্বাস নোভার ঘাড়ে কোমরের ত্বকে আশ্রে পড়ছে। নোভা শিউরে উঠল যখন দেখল এইডেন ধীরে ধীরে মুখ নামিয়ে তার নীরের ঠোঁটঝোড়া নোভার ঘাড়ের ওপর শক্ত করে চেপে ধরল। নোভা চোখ দুটো ফেটে এবার অবাধ্য অশ্রুর প্লাবন নামালো। সে ঘৃণ্য আর তীব্র যন্ত্রণায় কঠের বেঞ্চটার নখ দিয়ে খামচে ধরল। তার আবরুদ্ধ কান্নার শব্দ চাপা শব্দে বেরোচ্ছে। এইডেন নোভার ঘাড়ে এক প্রগাঢ় চুম্বন দিয়ে সেখানে দাঁত দিয়ে আলতো করে একটা কামড় বসিয়ে দিল। নোভা কানের লতিতে খুব কাছে মুখ নিয়ে সে ফিস ফিস করে নেশালো কণ্ঠে বলল, এখনো পর্যন্ত আমি তোমার প্রতি যথেষ্ট সফট আছি সানশাইন। সেটা কি তোমার ভালো লাগছে না, নাকি আমাকে নিষ্ঠুর হতে বাধ্য করতে চাইছ? নোভা নিজের দাঁত দিয়ে নিজের ঠোঁট এমনভাবে চেপে ধরল যাতে ঠোঁটের ভেতর থেকে কোনো আর্তনাদ বাইরে বেরিয়ে না আসে। এইডেনের ঠোঁটে সেই চিরচেনা মরণঘাতী বাঁকা হাসি। সে আবারও গম্ভীর মুখে বলল, এখন তোমার সেই বিশেষ অনুরোধ রাখার পালা। একটু আগে তো নিজেই অনেক অনুনয় করলে আমাকে কিস করার জন্য। তাই তোমার সেই লিপসটা একটু একটু টেস্ট করে দেখবো আমি, ঠিক আছে? নোভার সারা শরীর ঘিনঘিন করে উঠল। এক তীব্র বমি ভাব তার পাকস্থলী থেকে গলা পর্যন্ত উঠে আসছে। যে লোকটা কয়েক মিনিট আগে কোনো কারণ ছাড়াই কেবল তুচ্ছ অজুহাতে সবার সামনে একজন মানুষকে নৃশংসভাবে জবাই করলো, তার সাথে এখন তাকে ঘনিষ্ঠ হতে হবে। এই ভাবনাটাই তার অস্তিত্বকে বিষিয়ে দিচ্ছে। এইডেন যখন নোভার একদম কাছাকাছি চলে এলো, দুজনের মাঝে যখন মাত্র কয়েক মিলিমিটার ব্যবধান, ঠিক তখনই নোভার নজর পড়ল মেঝেতে পড়ে থাকা সেই নিথর দেহটার দিকে। চোখের কোঠরে ছুরি গেঁথে আছে, কালচে রক্ত দলা পাকিয়ে জমাট বেঁধেছে। সে বীভৎস দৃশ্য দেখা মাত্রই নোভার মস্তিষ্ক আর নিয়ন্ত্রণে রইল না। সে আর সামলাতে পারল না নিজেকে। সবেগে ভক ভক করে বমি করে দিল। সেই তরল গিয়ে পড়ল সরাসরি এই ট্রেনের দামি স্যুটের ওপর। এমনকি তার গম্ভীর মুখেও সেই ছিটে গিয়ে লাগলো। মুহূর্তে ক্লাসরুমের বাতাস যেন বরফ শীতল হয়ে গেল। এডেনের রাগের পারদ এবার হিমালয় ছড়িয়ে গেল।
এতক্ষণে সে নিজেকে অনেক কষ্টে সংযম রেখেছিল, কিন্তু এই চরম অপমানে তার ভেতরের জানোয়ারটা জেগে উঠল যেন। সে চিৎকার করে ডেকে উঠল, কেনিত, পানির বোতল নিয়ে আয় এক্ষুনি। নোভার হাড় মাস এক গর্জনে ভয়ে কাঁপতে শুরু করলো। সমানে কি বিভৎসিকা অপেক্ষা করছে তা ভেবেই তার অন্তরাত্মা শুকিয়ে গেল। কেনিত বিদ্যুৎ বেগে এক বোতল পানি নিয়ে এলো। এইডেন কোনো কথা না বলে বোতলের মুখ খুলে সেই সর্বগ্রাসীর রাগে পুরো পানি নোভার মুখের ওপর ঢালতে শুরু করলো। নোভা শ্বাসরুদ্ধ হয়ে হাত পা ছুঁড়ে ছটফট করতে লাগলো, কিন্তু পালানোর কোনো পথ ছিল না। এইডেন নোভার চুলের মুঠি এমনভাবে মুচড়ে ধরেছিল যাতে সে মুখ সরাতে না পারে। পুরো এক বোতল পানির দূরে নোভার দম প্রায় আটকে আসছিল। যখন এইডেন হাত সরালো, নোভা তখনই খাবি খাচ্ছে, মুখটা রক্তিম হয়ে উঠেছে। বড় বড় করে শ্বাস নেওয়ার সেই প্রথম সুযোগটুকু পাওয়ার আগেই এইডেন কোনো ক্ষুধার্ত হিংস্র নেকড়ের মতো নোভার ঠোরছোড়া নিজের দাঁত দিয়ে কামড়ে ধরল। নোভা আপ্রাণ চেষ্টা করলো তাকে ধাক্কা দিয়ে সরাতে, কিন্তু এইডেন ইস্পাত কঠিন শরীরের সামনে সে অতি তুচ্ছ। এই বীভৎস দৃশ্য সইতে না পেরে কেনিত অপরাধীর মতো মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে রইল। এইডেন এমন পৈশাচিক আক্রোশে নোভার ঠোরজোড়া কামড়ে ছিঁড়ছে যেন কোনো রক্তপিপাসু ড্রাকুলা তার শিকারের শেষ রক্তবিন্দুটুকুও শুষে নিতে এসেছে। কয়েক মিনিট পর এইডেন যখন তাকে ছাড়লো, নোভার ঠোঁট ফেটে গিয়ে তাজা রক্ত থুতনি বেয়ে টপাটপ করে গড়িয়ে পড়ছে। হেডেন নিজের ঠোঁটেও সেই রক্তে রঞ্জিত হয়ে এক দানবীয় রূপ নিয়েছে। সে অতি নির্বিকার ভঙ্গিতে নিজের বুড়ো আঙুল দিয়ে নিজের ঠোঁটের রক্ত মুছে নিল। হতবাক নোভার চোখের মনির গভীরে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, ডোন্ট ট্র্যাপড মি সানশাইন, or I won't be gentle. I will fucking ruin you every step of the way. বাংলায়, আমাকে প্রবুদ্ধ করো না সানশাইন, নয়তো আমি আর একটুও কোমল থাকবো না। আমি তোমাকে তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে তিলে তিলে ধ্বংস করে দিব। এইটেনের এক মুহূর্তে সেখানে আর দেরি করলো না। তার ভেতরে এমন আগ্নেয়গিরির আভা ফুটেছে। সে নোভার কবজি এমনভাবে চেপে ধরেছে যেন লোহার কোনো শিকল দিয়ে তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। সে নোভাকে টেনে হিঁচড়ে ক্লাসরুমের থেকে বিভীষিকাময় পরিবেশ থেকে টেনে বের করে দিতে লাগলো। আকাশের বুক চিরে আজ ঝুম বৃষ্টি নামছে, যেন প্রকৃতির চোখ দিয়ে আজ কোনো মহাপ্রলয়ের বিষাদ ঝরে পড়ছে। রাইলি ম্যানরের সামনে চত্বরটি আজ এক স্তব্ধ শোকের আঙিনায় পরিণত হয়েছে। ধূসর মেঘের নিচে অসংখ্য কালো ছাতার ভিড়, ঠিক যেন একদল শোকাতুর কাক নিঃশব্দে দাঁড়িয়ে আছে। রেইনকোট পরা মানুষগুলো ভিড় ঠেলে একটি কালো রঙের গাড়ির ঠিক গেটের সামনে এসে দাঁড়ালো। এইডেনের সেই বিষাক্ত পৈশাচিক অধ্যায় থেকে কোনো মতে শরীরটাকে টেনে নিয়ে নোভা গাড়ি থেকে নামলো। সে নামা মাত্রই গাড়িটা এক মুহূর্ত অপেক্ষা না করে টায়ার ঘষে সাই সাই শব্দ তুলে কুয়াশা থেকে বৃষ্টির ভেতর মিলিয়ে গেল। নোভা একা বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে রইল। বৃষ্টির প্রতিটা ফোঁটা তার শরীরে কাঁটা দিয়ে লবণের মতো বিচ্ছে, তবুও যেন সেদিকে ভ্রুক্ষেপ নেই। সে ভিজে ঝপঝপে শরীরে দাঁড়িয়ে ভেতরে প্রবেশ করলো। সামনের বাগানে এত মানুষের জমায়েত দেখে তার পায়ের গতি আপনা আপনি কমে এলো। বুকের ভেতরটা অজানা এক আশঙ্কায় দুরু দুরু কাঁপছে। ভিড় ঠেলে সে যখন সামনের দিকে এগিয়ে গেল, তখন এক নিদারুণ দৃশ্য তার চোখের মনে স্থির করে দিল। সাদা একটি ছাউনির নিচে রাখা আছে একটি কাঠের কফিন। তার পাশেই দাঁড়িয়ে উচ্চস্বরে বিলাপ করে কেঁদে যাচ্ছে ভ্যানিসা আর লিলি। অদূরে দাঁড়িয়ে বৃদ্ধ অসবার্ট আর প্রিয় পরিচারিকা নীরবে চোখের জল ফেলছে। নোভার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তার সারা শরীর অবশ হয়ে আসছে। ভিজে শরীরে কাপড় লেপে থাকায় কাদা আর বৃষ্টির জল নিয়ে সে কফিনটির দিকে গিয়ে দাঁড়ালো। ঝাপসা চোখে সে অসবার্টের দিকে তাকাবার এক বুক আশা নিয়ে প্রশ্নহীন চোখে জানতে চাইল, এটা সত্যি নয় তো? কিন্তু অসবার্ট অত্যন্ত বিষণ্ণভাবে মাথা নাড়ল।
নোভা যেন এক পলকে পাথর হয়ে গেল। ন্যান্সি রাইলি আর শেষ আশ্রয়টুকু তবে কেড়ে নিল নিষ্ঠুর বিধাতা। কি করে হলো? কখন হলো? এই তো কদিন আগে যার হাত ধরে সে একটু নিরাপত্তার আশ্বাস পেয়েছিল, আজ সে চিরতরে স্তব্ধ হয়ে গেল। নোভা কাঁপা কাঁপা হাতে কফিনটা আঁকড়ে ধরল এবং হাঁটু ভেঙে ভেজা ঘাসের ওপর বসে পড়ল। তার চোখের জল বৃষ্টির অঝোর ধারায় সঙ্গে মিশে একাকার হয়ে যাচ্ছে। তার ফেটে যাওয়া ঠোঁট দুটো অনবরত কাঁপছে, কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না। নোভার মনে কেবল একটাই হাহাকার প্রতিধ্বনিত হচ্ছে, কেন? কেন তার জীবনের প্রতিটা কাছের মানুষ এভাবেই ছায়ার মতো বিলীন হয়ে যায়? কেন কোনো ভালোবাসার মানুষ তার জীবনে স্থায়ী হয় না? জন্ম থেকে সে কি এই একাকিত্বের অভিশাপ নিয়েই এসেছে? কিছুক্ষণের মাঝে আনুষ্ঠানিকতা শেষ, কফিনটা কবরের দিকে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হলো। লিলি আর ভ্যানিসা অঝোর বৃষ্টিতে ভিজতে না চেয়ে বাড়িতেই থমকে গেল। কফিনটা কাঁধে তুলে যখন কবরস্থানের দিকে নেমে যাওয়া শুরু হলো, হঠাৎ নোভা এক অদ্ভুত ঘোরের বশে উঠে দাঁড়ালো। তার পায়ের স্যান্ডেল কোথায় ছিটকে পড়েছে তার খেয়াল নেই। সে নগ্ন পায়েই সে কফিনের পিছু পিছু দৌড়াতে শুরু করলো। কর্মান্ত রাস্তা, কাটা ঝোপ কোনো কিছুতেই তাকে আটকে রাখতে পারল না। সে দৌড়ে চলল তার শেষ আশ্রয়টুকুর পেছনে। দাফন শেষে একে একে সবাই চলে গেল। আকাশ তখনও সামনে সমানে কেঁদে চলেছে। নোভা একাই বসে রইল সেই কাদামাটির কবরের পাশে। চারপাশটা যখন একদম নির্জন হয়ে গেল, নোভা তখন কবরের ভেজা মাটি খামচে ধরে আকাশের বুক চিরে গগন বিদারী চিৎকার দিয়ে কেঁদে উঠল। সেই কান্নায় মিশে আছে তার অতীত, হারানোর বেদনা, বর্তমানের লাঞ্ছনা আর ভবিষ্যতের অন্ধকার অনিশ্চয়তা। এই ঝুম বৃষ্টিতে একলা এক মেয়ে তার জীবনের সমস্ত রিক্ততা নিয়ে বিলাপ করে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে অদূরের ঘন ঝোপের আড়াল থেকে একজোড়া গভীর রহস্যময় চোখ নোভার দিকে স্থির হয়ে রইল। সেই চোখের দৃষ্টিতে এক অদ্ভুত বিস্ময় আর দহন, যেন এই আর্তনাদ সেই পাষাণ হৃদয়ের কম্পন ধরিয়ে দিচ্ছে। নোভা সেই হাহাকার মাখানো রূপ দেখে সে নিভৃতে পর্যবেক্ষকের মনে হলো এই মেয়েটির চোখের নোনা জলেই বুঝি তার পুরো দুনিয়াটা আজ হেলে পড়েছে। তার মনে হলো, প্রশ্ন জাগলো, কে এই মেয়ে? শহরের এক অন্ধকার গলির ভেতরে অবস্থিত সেই কুখ্যাত পতিতালয়। চারদিকে উৎকট মদ্যপান আর সস্তা সুগন্ধির গন্ধ। আজ আর সেই পঙ্কিল পরিবেশেও কালো পোশাকে আবৃত এক আগন্তুক সকলের দৃষ্টির কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়ে। লোকটির পরনে কুচকুচে কালো দীর্ঘ কোট, মুখমণ্ডলে ছায়ায় আড়ালে ঢাকা থাকলেও তার সুগঠিত দেহ আর বলিষ্ঠ গড়ন যেন এক আদিম পুরুষত্বের জানান দিচ্ছে। সেখানে থাকা রমণীরা আর চোখে তার দিকে তাকাচ্ছে। এমন পেশিবহুল এবং রাজকীয় দেহ যে কোনো নারীর মনে একেধারে ভয় আর কামনার উদ্বেগ করার জন্য যথেষ্ট। লোকটি নিঃস্পৃহ চোখে একে 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 অন্যের রমণীকে দেখল। তার প্রত্যেকেই নিজেদের ডালি সাজিয়ে তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিল। অবশেষে সে সবার মাঝ থেকে সবচেয়ে কম বয়সী এক মায়াবী চেহারার মেয়েটিকে বেছে নিল। মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাকে এক রাতের জন্য কিনে নিল সে। দালানের হাতে মোটা দ্বিগুণ টাকা গুঁজে দিয়ে লোকটা মেয়েটাকে নিয়ে সেই নোংরা গলি ছেড়ে শহরের সবচেয়ে দামি এক 5 স্টার হোটেলে বিলাসবহুল সুইটে নিয়ে এলো। রুমে প্রবেশ করতেই মেয়েটি বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল। এমন রাজকীয় কারুকাজ করা বিলাসিতা সে আগে কখনোই দেখেনি। সে ভাবল, আজ হয়তো কোনো সৌভাগ্যের দুয়ার খুলেছে। নিজেকে আরো আকর্ষণীয় করে তোলার নেশায় মেয়েটি তড়িঘড়ি করে নিজের পোশাক বিসর্জন দিল। নগ্ন শরীরে বিছানার আছোয়া হয়ে বসে সে নিজের অতিরঞ্জিত শারীরিক বিভঙ্গ দেখিয়ে পুরুষটিকে প্রবুদ্ধ করার আপ্রাণ চেষ্টা করতে লাগলো। কিন্তু লোকটির মাঝে কোনো চাঞ্চল্যতা নেই। সে নিজেকে উন্মুক্ত করল না, বরং ধীর পায়ে মেয়েটার কাছে এগিয়ে এলো। বিছানার পাশে বসে মেয়েটির কানের একদম কাছে মুখ নিয়ে অত্যন্ত শীতল ও ভিড় কণ্ঠে ফিসফিস করে বলল, আই ডোন্ট লাইক সফট থিংস ডার্লিং, লেট ট্রাই সামথিং ডিফারেন্ট, ওকে সেক্সি লেডি।
মেয়েটি সেই গম্ভীর আর মাদকতায় গলার স্বরে যেন সম্মোহিত হয়ে গেল। কোনো কিছুর বিচার না করে এক অদ্ভুত ঘুরের বসে সে মাথা নেড়ে সায় দিল। লোকটি মুহূর্তের মধ্যে মেয়েটির দুহাত আর দুপা বিছানার চার কোণার সাথে শক্ত করে বেঁধে ফেলল। মেয়েটি এবার কিছুটা ঘাবড়ে গেল। অস্পষ্ট স্বরে জিজ্ঞাসা করলো, কি কি করতে চাচ্ছ তুমি? লোকটি কোনো উত্তর দিল না। সে ঝটফট একদলা কাপড় মেয়েটার মুখে গুজে দিল যাতে কোনো গোংরানি বাইরে না আসতে পারে। এরপর বিছানার ওপর ঝুঁকে পড়ে হিসিয়ে বলল, জাস্ট ওয়াস মি লেডি। এই বলেই সে মেয়েটির উন্মুক্ত পায়ের সামনে গিয়ে দাঁড়ালো। তার পকেট থেকে ধীরালয়ে বেরিয়ে এলো এক শানিত চকচকে ছোট ছুরি। সিলিংয়ের আলোয় প্রতিফলনের ছুরিটার ফলাটা ঝিলিক দিয়ে উঠল। লোকটি পৈশাচিক এক দীপ্তি নিয়ে ছুরির ডগা মেয়েটির পায়ের পাতায় ছুঁয়ে মৃদুস্বরে গেয়ে উঠল, লেটস প্লে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। চলবে। কেমন হয়েছে পর্বটি জানাতে ভুলবেন না। নেক্সটে যেন 2 পর্ব আবার একসাথে দিতে পারি সেজন্য বেশি বেশি করে মন্তব্য করবেন। আমি অপেক্ষা করব আপনাদের সুন্দর মন্তব্য পড়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।